বাসা থেকে বের হওয়ার সময় আমার স্বামী আকাশকে পেছন থেকে ডেকে বললাম, আমার জন্য একটা ক্রিম নিয়ে আসবে, আমার মুখের ক্রিমটা শেষ হয়ে গেছে। ক্রিমের কি দরকার, তুমি তো এমনিতেই সুন্দরী, এমনিতেই তোমার জন্য বাসা থেকে কোথাও যেতে ইচ্ছা করে না, অফিসের কাজে মন বসে না। আমার স্বামী আমাকে খুব ভালোবাসে, আমরা প্রেম করে বিয়ে করেছি আজ 3 মাস হলো। আমাদের খুনসুটি আড়াল থেকে আমার শাশুড়ি দেখছিল, সেটা আমার জানা ছিল না। আমার স্বামী বাসা থেকে বের হয়ে যাওয়ার পর আমি যখন রান্নাঘরের দিকে যাচ্ছিলাম তখন আমার শাশুড়ি আমার কাছে এসে বলল, শুধু মুখে ক্রিম কেন, আনো, স্বামীকে দিয়ে আরো বেশি কিছু আনো, সেজে গুজে স্বামীকে হাতের মুঠোয় রাখতে হবে না। এ রূপ দেখিয়েই তো আমার ছেলেকে পাগল করেছো, না হলে কি তোমার মতো ছোট ঘরের মেয়েকে এবারের বউ করে নিয়ে আসতাম। আমার কত শখ ছিল একটা ভালো ঘরের মেয়ে আনবো, ঘর ভর্তি জিনিস দেবে। আর তোমার বাবা কি করলো, গলায় একটা চেকুন হার আর হাতে দুটো বালা, তাও আবার কিনা সেকেলে তোমার মরা মায়ের, এসব দিয়ে এক কাপড়ে মেয়েকে পাঠিয়ে দিলেন। আমার শাশুড়ি এসব কথা আমার কাছে নতুন নয়, বিয়ের 3 মাস হয়েছে এই বাড়িতে আসার পর থেকে তিনি আমাকে প্রায় প্রতিদিন এ ধরনের কথাগুলো শোনান বিভিন্ন উছিলায়। আমার দোষ থাকুক আর না থাকুক, তিনি যেন আমাকে এই কথাগুলো শুনিয়ে বেশ তৃপ্তি পান। প্রথম কয়েকদিন তার কথার উত্তর দিতাম, কোন ভাবনায় ডুব দিয়েছ, আমার কোনো কথাই দেখছি তোমার গায়ে লাগছে না, কোনো উত্তর দিচ্ছ না কেন। আমি বুঝলাম আমি ওনার কথার কোনো উত্তর দিচ্ছি না বলে হয়তো তিনি আমাকে কথা শুনিয়ে মজা পাচ্ছেন না। বিয়ের পরে প্রথম প্রথম আমার স্বামীকে কথা দিয়েছিলাম আমি কিছুই বলবো না, কিন্তু এখন কেমন যেন আমার ধৈর্য হারিয়ে যাচ্ছে। আমিও তো মানুষ, রোজ রোজ এসব কথা শুনতে আমার ভালো লাগে না। কিছু একটা বলতে চাইলাম, তিনি আমার দিকে কড়া চোখে তাকালেন, হয়তো আশাই করেননি আমি রেগে কিছু বলতে পারি ওনার মুখে মুখে। আমি শুধু বললাম, আমার রান্নাঘরে কাজ আছে মা, ভাত বসিয়ে এসেছি, বলেই আমি পাশ কাটিয়ে চলে গেলাম। তিনি পেছন থেকে আমাকে নানা কথা বলতে লাগলেন। রান্না করতে গিয়ে আমি সেসব কথা শুনেও কোনো উত্তর করলাম না, আমি আমার কাজ করতে লাগলাম। দুপুরবেলায় আমার স্বামী যখন বাসায় ফিরল হাতে ক্রিম নিয়ে, তখন আমি আমার ননদের মাথায় তেল লাগিয়ে দিচ্ছিলাম। এই নাও বর্ষা, তোমার মুখের ক্রিম। আমি ননদের মাথায় তেল লাগাতে লাগাতে বললাম, লাগবে না আমার ক্রিম। আকাশ অবাক হয়ে বলল, তুমি আমাকে ক্রিম আনতে বললে, এখন লাগবে না কেন বলছো? আমি অভিমানী সুরে বললাম, তখন লাগবে বলেছিলাম, এখন বলছি লাগবে না। তৎক্ষণাৎ আমার শাশুড়ি এসে বললেন, আমার ছেলেকে দিয়ে টাকা খরচ করিয়ে ক্রিম এনেছো, এখন লাগবে না কেন বলছো, নাকি আমার রাগ ছেলের উপর দেখাচ্ছ, কোনটা? আমার স্বামী চুপ করে দাঁড়িয়ে আছে, মায়ের সামনে কিছুই বলছে না। আমার ননদ তখন বলে উঠল, আচ্ছা ভাবি যখন নিতে চাইছে না, কেন জোর করছিস? ঠিক আছে ভাইয়া, ক্রিমটা আমাকে দে, আমি রাখছি, আমারও একটা ক্রিম দরকার ছিল, কেউ একজন ব্যবহার করলেই তো আর টাকা নষ্ট হলো না, তাই না? আমার স্বামী তখনও চুপ, কিছু না বলেই চলে গেল। বিষয়টাতে আমার রাগ আরো বেড়ে গেল। অন্তত পক্ষে স্বামীর কর্তব্য পালনের জন্য হলেও দুই একটা কথা সে বলতে পারত। এভাবে মায়ের বাধ্যগত ছেলে হয়ে থাকতে গিয়ে প্রতিদিন বউয়ের অপমান কিভাবে সহ্য করতে পারে একটা পুরুষ মানুষ, সেটা আমার মাথায় ঢোকে না। রাতে ঘুমোতে যাব, তখন পেছন থেকে আমার ননদ আমার হাতে ক্রিমটা ধরিয়ে দিয়ে বলল, তোমার জিনিস তুমি রাখো, এটা তো তখন তুমি রাখবে বলেছিলে, তাহলে আমাকে দিচ্ছ কেন? আরে বাবা, আমি যদি তখন না নিতাম তাহলে ভাইয়া হয়তো রাগ করে জানালা দিয়ে ফেলে দিত, আর তুমিও তো নিচ্ছিলে না। আমি চুপ করে আছি দেখে ননদ আবার বলল, আমি বুঝতে পারছি তুমি মায়ের কথায় রাগ করে আছো, আমার মা আসলে একটু বেশি কথা বলে, আমি জানি। যাই হোক, সারাদিন অনেক কাজ করেছো, আর ভাইয়া হয়তো তোমার উপর রাগ করে আছে, তাড়াতাড়ি ভেতরে যাও, তোমাদের রাগ অভিমানের পালা শেষ হোক, এটাই কামনা করি। শ্বশুর বাড়িতেই একটা মাত্র মানুষ যে আমাকে বোঝে এবং যার সাথে কথা বলে আমি কিছুটা সময় কাটাতে পারি। আমার ননদ হাসি মুখে দুষ্টুমি করে চলে গেল, তাই আমিও ভেতরে গেলাম। আমি ভেতরে গিয়ে বিছানায় বসতেই আমার স্বামী বলল, তুমি আবারও মায়ের কথায় রাগ করে আছো? আমিও চুপ করে থাকলাম না, বললাম, তুমি কেমন পুরুষ, তোমার মায়ের বাধ্যগত সন্তান হতে পারো, তাই বলে কি আমার সাথে প্রতিদিন এভাবে অন্যায় হওয়াটা নিজের চোখে দেখবে? তোমার মা কথায় কথায় নানা কারণে অকারণে আমার বাবাকে টেনে আমার পরিবার নিয়ে কথা বলে, সবকিছুতেই আমার দোষ না থাকলেও সেখানেও আমার দোষটা টেনে আনে। আকাশ আমার হাত ধরে বলল, আমার মা মূলত আমাদের বিয়েতে তোমার বাবা কিছু দেয়নি সেটা নিয়ে রাগ করে আছে, তাই তো এই সমস্যাটা যত দ্রুত সম্ভব একদিন সমাধান হয়ে যাবে, আর আমি সেটাই চেষ্টা করছি। দোয়া করুক যেন সেই দিনটা তাড়াতাড়ি চলে আসে। আমার স্বামীর কথাটা আমি সেদিন খুব একটা বুঝতে পারিনি, তবে কিছু বলতেও ইচ্ছা হলো না, কারণ সারাদিন এত কাজ করে আমি খুব টায়ার্ড ছিলাম। তাই আমার স্বামীর নানা কথায় গল্পে মেতে উঠলাম। এই ঘটনার 1 মাস পর আমার আদরের ননদকে একদিন পাত্রপক্ষ দেখতে আসলো। পাত্র আমার স্বামীর বন্ধু ইসলাম, মা বাবা নেই, তবে তার বড় আপু আর দুলা ভাই তার সাথে এসেছে। তারা আমার ননদকে দেখে খুব পছন্দ করলো এবং বিয়ের জন্য সব কথা ফাইনাল করলো। শেষ পর্যায়ে পাত্রের দুলাভাই বলে উঠল, আমাদের তেমন কিছু দাবি নেই, শুধু নগদ 1 লক্ষ টাকা আর 2 ভরি স্বর্ণ দিয়ে আপনাদের মেয়েকে পাঠাবেন, আর আপনারা যদি চান তাহলে উপহার সামগ্রী মনে করে একটা খাটো ড্রেসিং টেবিল দিতে পারেন। কথাটা শুনে আমার শাশুড়ির মাথা ঘুরে গেল। আমার স্বামী হাসি মুখে পাত্রপক্ষকে বিদায় করলেন। রাতে খাবার টেবিলে আমার স্বামী আলোচনায় বসলেন, খাট ড্রেসিং টেবিল আমি দিব, তার বাবার যে জমানো টাকা আছে ওর জন্য সেটা থেকে 2 ভরি স্বর্ণের টাকা উঠে যাবে, বাকি রইল নগদ 1 লক্ষ টাকা। সেটা আমার মনে হয় আমার শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসলে ভালো হবে। আমার স্বামীর মুখ থেকে এমন একটা কথা শুনবো আমি কল্পনাও করিনি। আমার বাবার অবস্থা আমার স্বামী খুব ভালো করে জানে, তবুও কিভাবে লোকটা এমন একটা কথা বলল? আমার শাশুড়ি বেশ খুশি হয়ে বললেন, বাবা তুই তো একটা কথা বলেছিস, আমার তো টাকাটা নিয়ে খুব টেনশন হচ্ছিল। বৌমা, তোমার বাবাকে ফোন করে বলো আমাদের নগদ 1 লক্ষ টাকা পাঠিয়ে দিতে, যত তাড়াতাড়ি সম্ভব আগামী 1 মাসে আমার মেয়েকে বিয়ে দিতে চাই। আমি বলে উঠলাম, আপনার মেয়েকে বিয়ে দিবেন তাতে আমার বাবা কেন টাকা দিবে? তিনি মুখ বাঁকিয়ে
দিয়ে বললেন, তোমার বাবা তোমার বিয়েতে যখন টাকা দেয়নি, অন্তত আমার মেয়ের বিয়েতে টাকাটা দিতে বলো। তখন দিলে তো এখন আমরা চাইতাম না, তাই না? আমার স্বামী তার সাথে তাল মিলিয়ে বলল, মা ঠিক কথাই বলেছো তুমি, তোমার বাবাকে ফোন করে কথাটা বলো। আমি আমার স্বামীর উপর প্রচন্ড অভিমানে সেখান থেকে চলে গেলাম। রাতে খাওয়া দাওয়ার পর আমি সোজা গিয়ে শুয়ে পড়লাম। আমার স্বামীকে কোনো কথা বলার সুযোগ দিলাম না। লোকটা এগিয়ে এসে আবার আমাকে হয়তো কিছু বলতে চাইলো, কিন্তু আমি কিছুতেই ফিরলাম না। তাকে কিছু বলার সুযোগ না দিয়ে একটা চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। তার পরদিন আমি ব্যাগ গুছিয়ে বাপের বাড়ি চলে আসি। বাবাকে বললাম, যে পুরুষ আমাকে বোঝে না, আমার পরিবারকে বোঝে না, তার মায়ের কথা ছাড়া কানে কিছু শোনে না, তার সাথে আমি কিভাবে সংসার করব বাবা? ও তো ভালো করেই জানে তুমি একজন ছাপোষা কেরানি। তোমার যদি এতই সামর্থ্য থাকতো তাহলে আমার বিয়েটা আরো ধুমধাম করে দিতে। বাবা সব কথা শুনে মুচকি মুচকি হাসলেন। আমিও আরো অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, আমার কথায় তুমি এভাবে হাসছো কেন? বাবা উত্তরে বললেন, আসলে তোকে ব্যাপারটা বুঝিয়ে বলি, তুই শুধু শুধু জামাইয়ের উপর রাগ করছিস। আমি তোর বিয়েতে তেমন কিছু দিতে পারিনি বলে শ্বশুর বাড়িতে তোর কোনো মান নেই। তোকে উঠতে বসতে তোর শাশুড়ি কথা শোনায়। বেচারা মায়ের মুখের উপর তো আর কথা বলতে পারে না, তাই তোকে সবার কাছে উপরে তুলতে গোপনে আমাকে টাকা দিয়ে যাবে বলেছে। আর বলেছে সেই টাকা যেন আমি সেখানে দিয়ে আসি, এবং ঘুণাক্ষরেও যেন কাউকে না বলি এই টাকা আসলে আমাকে জামাই দিয়েছে। কথাগুলো শুনে আমি মাথায় হাত দিয়ে ভাবলাম, ইস, লোকটাকে এভাবে ভুল বুঝলাম। আমি দ্রুত ছুটে গেলাম আবার বাসায়। সোজা বেডরুমে গিয়ে আমার স্বামীর পা জড়িয়ে ধরে বললাম, আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে, আমি তোমাকে চিনতে পারিনি, আমি আর কোনোদিন তোমাকে ভুল বুঝবো না। আকাশ বলল, তাহলে কথা দাও, আমি যেভাবে বলেছি তুমি সেভাবেই থাকবে। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, আমার কথা রাখতে পারবে না? আমি হাসি মুখে বললাম, নিশ্চয়ই পারবো, কেন পারবো না? যে আমাকে এত ভালোবাসে তার কথা শুনবো না তো কার কথা শুনবো? তুমি যেভাবে চাও আমি সেভাবেই থাকবো। আজ থেকে আর কোনো অশান্তি হবে না। তুমি আমার সম্মান বাড়ানোর জন্য ভেতরে ভেতরে যে এত প্ল্যান করেছো সেটা তো আর আমি জানতাম না। সম্মানিত ভিউয়ার্স, আমাদের আজকের গল্পটি এখানেই শেষ হলো। আমাদের গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে তাহলে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। গল্পটির রচনা ও পরিচালনায় অভি, ক্যামেরায় শিহাব ও আশরাফ। ধন্যবাদ।